বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাষ্ট্রে গেছেন জাতিসংঘের অধিবেশনে যোগদান করার জন্য। সবাই জানেন, আপনারা জো বাইডেনের সঙ্গে মিটিংয়ের খবর আপনারা জানেন। তো এখানে কয়েকটা কথা বলার দরকার, গুরুত্বপূর্ণ কিছু কথা। জাতিসংঘের অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে সাইডলাইনে বসে আমেরিকার প্রেসিডেন্ট কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে মিটিং করেন, এটা একটা বিরল ঘটনা। ডক্টর ইউনূসের বেলা সেটা হচ্ছে, এবং ডক্টর ইউনূসের সাথে আরও গুরুত্বপূর্ণ 13 জন মিটিং করবেন, এটা আমরা জানতে পেরেছি। তার মধ্যে আছেন কুয়েতের আমির, তার মধ্যে আছেন নেদারল্যান্ডসের প্রেসিডেন্ট, জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার টুর্ক তিনি আছেন। এরকম গুরুত্বপূর্ণ 13 জনের কথা আমরা জানি, তার বাইরেও থাকতে পারেন অনেকে। মোদির সঙ্গে তার মিটিংয়ের শিডিউলটা এটা কনফার্ম করা যায়নি। তো ডক্টর ইউনূসের তো সেই সময় নাই যে শেখ হাসিনা যেরকম দলবল নিয়ে বসে থাকতো নিউ ইয়র্কে হোটেলে, যে যদি কারোর সাথে দেখা করা যায়, বিভিন্ন ধরনের অনুনয় করে কারোর সাথে একটা মিটিং যদি করা যায়, তাহলে এটা দেশে খুব ভালো করে প্রচার করা যায়। এরকম সময় তো ডক্টর ইউনূসের নাই। সুতরাং মোদির সাথে তার বৈঠক হচ্ছে না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে ডক্টর ইউনূস, এটা আমরা জানি। তো মোদির সঙ্গে হচ্ছে না, এটা খবরটা ইতিমধ্যে সবাই জানছেন। আপনারা দেখছেন যে দিল্লিতে সম্ভবত G20 সামিট, এখানে বাইডেন এসেছিল। তো একটু বলে রাখি, তার আগে কিন্তু আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সম্পর্ক, বা আওয়ামী লীগের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বা হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছেছিল। ওই মুহূর্তে একটা সেলফি কূটনীতি, একটা সেলফি শেখ হাসিনা, পুতুল এবং বাইডেনের একটা সেলফি, এই সেলফিটা তারা অনুনয় বিনয় করে একটা সেলফি তুললো। আর বাইডেনের কিন্তু অভ্যাস আছে সেলফি তোলার। এই সেলফি দেওয়া তো আওয়ামী লীগের সেই কি প্রচার দেখাইতেছে, দেখো শেখ হাসিনা কি পারে, কি শেখ হাসিনা কি, দিল্লি আছে আমরা আছি। উবায়দুল কাদের বলছিল না, দিল্লি আছে আমরা আছি, দিল্লি নাই আমরা নাই। দিল্লি ম্যানেজ করে ফেলছে, তলে তলে সব হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা। আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি কি বলছে, দিল্লিকে বলে এসেছি যে এই সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই ধরনের অনেক উল্টাপাল্টা কথা আমরা শুনছি। তো ওই সময়টাতেই আওয়ামী লীগ যেটা করতো, যে একটা সেলফি তুলতে পারলে এটা নিয়ে তারা খুব প্রচার করতো। ডক্টর ইউনূস তো আর সেই ব্যক্তি না যে ডক্টর ইউনূস সেলফি তোলার লোক, তো ডক্টর ইউনূস না, বরং ডক্টর ইউনূসের সঙ্গে আগ বাড়ায় অন্যরা আগ্রহ দেখায় ওনার সাথে মিটিং করার জন্য। আপনারা তো জানছেনই যে সবার আগে কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। এখানে বলা হচ্ছিল যে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি যোগদান করতে পারবেন না। কারণ কি কারণ এসেছে যে রাশিয়া বলছে যে শেখ হাসিনা পদত্যাগ পত্র দিতে চাইছে। তো সেই পদত্যাগ পত্র দেখাইতে পারে নাই। দেখাইতে না পারলে তো স্বভাবতই রাষ্ট্র উপদেষ্টা বৈধ না, প্রধান উপদেষ্টা। চায়না এবং ভারত সমর্থন দিচ্ছে, আরব আমিরাত নাকি সমর্থন দিচ্ছে, এই ধরনের কথাও তারা প্রচার করে খুব মজা পাইছে। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। আজকে আপনারা জানেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি বলছেন, যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য 18 মাসের মধ্যে এটা করা সম্ভব, এরকম একটা কথা তিনি বলছেন। তো গুরুত্বপূর্ণ কথা হয়েছে যে তিনি বলছেন যে কোনো অবস্থাতে তিনি সরকারের সঙ্গে আছেন, এই সরকারের সঙ্গে আছেন। এই কথাটা কি জন্য গুরুত্বপূর্ণ? আওয়ামী লীগ থেকে প্রচার করা হয়েছিল যে ডক্টর ইউনূস নিউ ইয়র্কে যাওয়ার পরে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা তারা করতেছে দীর্ঘদিন থেকেই। এমন একটা অবস্থা করবে যে তখন বাধ্য হইয়া সামরিক আইন জারি করতে হবে। ওয়াকারুজ্জামান তিনি ক্ষমতা গ্রহণ করবেন, এবং শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী এখনো, সুতরাং তার কোনো ব্যত্যয় নেই, তার কোনো গতি নাই, তিনি শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এ ধরনের একটা কথা ছড়ানো হচ্ছিল। এবং সেই সময় কিন্তু এই জেনারেল ওয়াকারুজ্জামানের এই কথাটা কিন্তু ওদের এই যে গুজবের মধ্যে পানি ঢেলে দিচ্ছে। তিনি কি বলছেন, যে এই সরকারের সঙ্গে পরিস্থিতি যাই হোক, এই সরকারের সঙ্গে আছি, সরকারের প্রতি তার দৃঢ় সমর্থনের কথা তিনি ব্যক্ত করেছেন। সুতরাং যারা এই ধরনের গুজব প্রচার করতেছিলেন, আপনাদের কিন্তু ঘুরে বালি, কিছু লাভ হবে না। আর 18 মাসের কথা তিনি বলছেন, 18 মাস নিয়ে আমার একটু কথা আছে। কিরকম কথা আছে? ফখরুদ্দিন মঈনুদ্দিন তারা আসছিল 1/11 পরে, তারা একটা কাজ শুধুমাত্র করছিল, এটা কি? ভোটার তালিকা তারা সংশোধন করছিল। এই ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে কিন্তু তারা 2 বছর লাগাইছে। তাদের কাছে জনগণের কোনো প্রত্যাশা ছিল না যে সংবিধান সংস্কার করা, সংশোধন করা সংবিধান, বা নতুন সংবিধান প্রণয়ন করা, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, তারপরে প্রশাসন, জনপ্রশাসন, এত চাওয়া মানুষের ছিল না, যেটা ডক্টর ইউনূসের প্রতি আছে, যে পুরো রাষ্ট্রটাকে আপনি সংস্কার করে দিয়ে যাবেন। সেই ক্ষেত্রে 18 মাস কি পর্যাপ্ত সময়? এটা মনে হয় যে সময়টা কমই হয়ে যায় কিনা, যাই হোক এটা সময় বলে দেবে।
তবে এটা একটা ভালো দিকও আছে যে যখন তারা চিন্তা করবেন যে 18 মাস আমাদের ইতিমধ্যে প্রায় 2 মাস চলে গেছে, এখানে কিন্তু তারা প্রতিটা মুহূর্তে প্রতিদিন হিসাব করবেন যে আজকে আমি কি করতে পারলাম কি করতে পারলাম। অনেক আছে যে যুদ্ধ অপরাধ, মানে যুদ্ধ অপরাধ তো না কি, মানবতা বিরোধী অপরাধ যারা করছে, গণহত্যা যারা করছে জুলাই এবং অগাস্টে, এগুলার বিচারের ব্যাপারও আছে, অনেক বিষয় আছে। তো তাদের কিন্তু প্রত্যেকটা দিন কাউন্ট করতে হবে। তো এটা এক ধরনের প্রেশার থাকবে মানে কাজ করার জন্য। তবে এটা যে বাড়ানো যাবে না এরকম তো না, এটা একটা জাস্ট মানে ডক্টর জেনারেল ওয়াকরুজ্জামান উনি উনার কথাটা বলছেন, এটা কম বেশি হইতেই পারে, পরিস্থিতি বিবেচনা করে এটা কম বেশি হইতেই পারে। তো এগুলো একটা একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা আজকে ঘটে গেছে গতকালকে। সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট, কি নামটা ওনার নামটা হচ্ছে তানজিম সারওয়ার, লেফটেন্যান্ট তানজিম সারওয়ার। তিনি সন্ত্রাসীদের হামলায় তিনি শহীদ হয়েছেন। দেশের জন্য তিনি আত্মত্যাগ করেছেন। খুব দুঃখজনক ঘটনা এবং তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে সন্ত্রাসীরা এই কাজটা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের এই যে একটা টালমাটাল অবস্থা, যখন আওয়ামী ফেসিবাদীরা সমস্ত জায়গায় তাদের অনুগত লোকজনকে দেওয়া পরিপূর্ণ করে রাখছে, সরকার যখন মানে আইন শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খাচ্ছে, সেই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়োজিত করা হয়েছে যৌথ অভিযানের জন্য এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। 2 মাসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দিয়ে আনা হয়েছে। সেই সময়টাতে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা, এরকম একটা নৃশংস ঘটনা, এটা আমরা কোনোভাবেই আমরা এটা বরদাস্ত করতে পারি না। এটা খুব দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এটা দাবি করছি। দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আরো কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা একটু বলি। যেমন পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অনেকেই অভিযোগ করছেন যে এটার সঙ্গে সরাসরি ছাত্রলীগ জড়িত এবং এটা তারা চেষ্টা করছে দেশকে অশান্ত করার জন্য চেষ্টা করছে। অবশ্যই এটা তদন্তের মাধ্যমে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটা সত্য ঘটনা বের করে যারা এটার পেছনে জড়িত তাদেরকে একদম কঠিন শাস্তির আওতায় আনা হবে, এটা আমরা আশা করছি। প্রিয় দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে অপরাধ প্রমাণিত হলে 10 বছরের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যায় জড়িত থাকার এ ধরনের কোনো অপরাধ প্রমাণিত হলে। তো যেটা আওয়ামী লীগ সরকার করেছে, কি করেছে, 18 তারিখ 19 তারিখ একবার ইন্টারনেট বন্ধ করেছে, তারপরে বেশ কিছুদিন পর আবার ইন্টারনেট ওপেন করলো, কারফিউ জারি করে হেলিকপ্টার থেকে গুলি করেছে। এই যে গণহত্যাগুলো চালিয়েছে, এগুলার বিচার করলে তো আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হওয়ার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। এ ধরনের একটা বড় ম্যাসাকার করার পর অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। সেই ক্ষেত্রে অনেকেই বলছেন, পক্ষে বিপক্ষে অনেকেই বলছেন যে বিপক্ষে খুব কম, হয়তো সামান্য 2-1 মুষ্টিমেয় 2-1 তারা হয়তো বা বলছেন বিপক্ষে যে ব্যক্তি দোষ করলে ব্যক্তির বিচার হবে, কিন্তু দলকে যেন নিষিদ্ধ না করা হয়। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, তাহলে জামাতকে কেন নিষিদ্ধ করা হলো? জামাতের যারা শীর্ষ ব্যক্তি যারা ছিলেন যুদ্ধাপরাধের দায়ে, তারা সবাই দণ্ড পেয়েছেন, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জামাত তো নিষিদ্ধই, শিবিরের যেটা সম্ভবত 77 সালে জন্ম হয়েছে শিবিরের, সেই শিবিরকে নিষিদ্ধ করা হলো। তো জামাতের দায় তো শিবিরের উপরে দেওয়া হলো। এই যে শিবিরের একজন ছেলে, একজন সমন্বয়ক, যার নাম হচ্ছে সাদিক কায়েম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি, তিনি তার পরিচয় গোপন করে, এটা নিয়ে কিন্তু খুব আলাপ আলোচনা হচ্ছে শিবিরকে নিয়ে। আপনারা যারা মানে সুশীল সমাজ, আপনারা যারা শিবির নিষিদ্ধ করার কথা বলেন, তারা আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার সময় তখন আবার বলেন যে না, দলের এখানে বিচার হবে, ব্যক্তির বিচার হবে। তাহলে জামাত শিবিরের বেলায় ব্যক্তির বিচার তো হয়েছে, তাহলে আপনি সংগঠন নিষিদ্ধ কেন করবেন? আর শিবির তো তখন মানে আত্মগোপনে থাকা ছাড়া তাদের কিছু করার ছিল না। আমি জীবনে কোনোদিন জামাতে ভোট দিই নাই, ভবিষ্যতে দেবো সেই সম্ভাবনা নাই বললেও চলে। কিন্তু যেটা সত্য, তাদের প্রতি যখন কোনো অবিচার করা হয়, তাদের রাজনীতি করার অধিকার আছে। তো শিবিরের পরিচয়টা কেন লুকিয়ে রাখতে হয়? আর এখানে আরো একটা কথা বলতে হয়, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে সাধারণ ছাত্রছাত্রীরা যেরকম ছিল, এখানে ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, ছাত্র লীগও ছিল। ছাত্র লীগের যারা মনে করেছেন যে এটা তো আমারও দাবি, প্রত্যেকেই যখন মনে করেছেন যে আমার নিজের দাবি, আমার নিজের চাওয়া, তখন কিন্তু সবাই বের হয়ে এসেছেন। চাকরি বাকরি দেওয়ার আগে তো একদম 14 গোষ্ঠীর ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হতো। মামা, খালু, চাচা, ফুফা, 14 গোষ্ঠীর মধ্যে বিএনপি জামাত যদি কেউ থাকে, তাকে চাকরি দেওয়া হতো না।
এখন কোটা থাকলে কি না থাকলে কি, চাকরি তো আপনারা একদম ডিএনএ টেস্ট করে সমস্ত নারী নক্ষত্র দেখে চাকরি দিতেন। তারপরে যখন আপনারা করলেন যে কোটা 30% মুক্তিযোদ্ধা কোটা, অযৌক্তিকভাবে, মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধার সন্তানও না, নাতিপুতি, নাতি পাবে, পুতি পাবে, তখন কিন্তু মানুষের মধ্যে ধরনের একটা আসছে যে আমরা তাহলে কি, মানে আমরা কি দেশের নাগরিক না? এবং এটা মনে করে কিন্তু ছাত্রলীগের অনেকে বের হয়ে আসছিল। আর কিছু কথা বলার সময় ইমব্যালেন্স কথা বলা, যেটা শেখ হাসিনা সবসময় করতেন। যে একবার বলছিল না ডক্টর মাহফুজুর রহমান যে বাচাল হলে যা হয় আর কি, শেখ হাসিনা সম্পর্কে বলছিল না যে বাচাল মহিলা, বাচাল হলে যা হয় আর কি। এত মানে বেশি কথা বলার দরকার কি? সাংবাদিকও একটা পাকনা সাংবাদিক প্রশ্ন করছে যে একই সমান নাম্বার পাইলো একজন মুক্তিযোদ্ধার নাতিপুতি আরেকজন সাধারণ, তো সেই ক্ষেত্রে কাকে চাকরি দেওয়া হবে? তখন শেখ হাসিনা তো একটু বেশি, মানে 2 লাইন বেশি বুঝে, কথা কয় একটু বেশি। শেখ হাসিনা কি বললো? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। এই একটা কথার কারণে আজকে পরিণতি ভোগ করতেছে, শেখ হাসিনা ভোগ করতেছে। আওয়ামী লীগের যতগুলো ছিল এগুলো হয়েছে যারা সাধারণ কর্মী, যারা সরল বিশ্বাসে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, তারাও আজকে অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন শুধুমাত্র শেখ হাসিনা একটা কথার জন্য। এবং শেখ হাসিনা লুটপাট, তার এই ক্ষমতার লোভ, জোর করে মানুষকে হত্যা করে, আয়নাঘর, মানুষকে গুম করে, এগুলার ক্ষোভটা কিন্তু এখন সাধারণ জনগণ যারা আছেন, যারা সরল বিশ্বাসে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, সেই লোকগুলাকেও কিন্তু এখন সেই খেসারতটা দিতে হচ্ছে। প্রিয় দর্শক, জেডাই খান পান্না সাহেবকে নিয়েও বেশ কিছু কথা বলছি, হয়তো বা বেশি বলা হয়ে যাচ্ছে কিনা জানি না, তারপরেও এটা বলতেই হবে। সংবিধান সংশোধন করার কথা বলার মাত্রই তারা যেভাবে রিয়েক্ট করেছেন, বা জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়তো বিচ্ছিন্নভাবে কেউ একজন বলেছে, তারা যেভাবে রিয়েক্ট করেছেন, যদি এরকম কোনো একটা ঘোষণা দেওয়া হয় জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চিন্তা ভাবনা করছি, পরের দিন দেখবেন প্রথম আলো পত্রিকায় বিশাল বড় বড় আর্টিকেল লিখতেছে। জাফর ইকবাল তো লিখবেই, জেডাই খান পান্না সাহেব লিখবে, আনিসুল হক সাহেব লিখবে, যত বুদ্ধিজীবীরা আছে, সুশীল সমাজ নামধারী সবাই দেখবেন যে বড় বড় কলাম লিখবে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। এই জন্য কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? আমরা কি মুক্তিযুদ্ধ করেছিলাম ভোট দিতে না পারার জন্য? 10 কোটি মানুষ যে ভোট দিতে পারে নাই, আমরা কি সেই জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম? এই নিয়ে কিন্তু তারা কোনো একটা কথাও বলে নাই। তো এই কারণে জেডাই খান পান্না সাহেবকে নিয়ে কিন্তু একটা কথা বলতেই হলো। প্রিয় দর্শক, আওয়ামী লীগ এমন একটা অবস্থা সৃষ্টি করছিল, এমন একটা অবস্থা যে মানে মানুষের মধ্যে একটা বিশ্বাস চলে আসছিল যে শেখ হাসিনাকে আর ক্ষমতা থেকে সরানো যাবে না। যতদিন শেখ হাসিনা জীবিত আছে, মানে আওয়ামী লীগ থাকবে ক্ষমতায়, আওয়ামী লীগকে সরানো যাবে না। এবং এইটার ফলশ্রুতিতে আপনারা দেখছেন ব্যারিস্টার শাহজাহান উমর, যিনি একজন সামরিক বাহিনীর কর্মকর্তাও ছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা, সারা জীবন তিনি কি বিএনপি তো করলেন। কয়েক মাস আগেও তিনি বলছেন যে এই শেষ বয়সে চাওয়া পাওয়ার কিছু নেই, মামলা মোকদ্দমার ভয় দেখায় বা লোভ দেখায়া সেই শেষ জীবনের দুর্নাম কামাইতে চায় না। তার কয়েকদিন পরে কিন্তু তিনি ডামি নির্বাচনে গেলেন। ডামি নির্বাচন সর্বশেষ যেটা হয়েছে, 3টা নির্বাচন। একটা হচ্ছে অটো, 153 জন বিনা ভোটে পাশ করছে, 1 নম্বর অটো। 2 নম্বর হচ্ছে মিডনাইট ইলেকশন, যেটা মধ্যরাতে নির্বাচন, মধ্যরাতে সরকার গঠন করছিল। আর 3 নম্বর হচ্ছে ডামি নির্বাচন। পাশ করলে আওয়ামী লীগ, ফেল করলে যেটা পাশ করে আসবে সেটাও আওয়ামী লীগ, ডামি নির্বাচন। তো সর্বশেষ ডামি নির্বাচনে ব্যারিস্টার শাহজাহান ওমর গেল। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, যিনি সরকার বিরোধী জোটে ছিলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিলেন, তিনিও শেষ পর্যন্ত মানে বেইমানি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। হয়তো বা মামলা মোকদ্দমার ভয় দেখা এটা সেটা করা হয়েছে, মামলা মোকদ্দমা তো করছে, আপনাদের উপর টর্চারিং অনেক করছে, কিন্তু আপনারা কেন গেলেন শেষ সময়? ওই যে বললাম যে একটা বিশ্বাস এমনভাবে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করছে যে শেখ হাসিনার মানে আছে ক্ষমতায়, আর আওয়ামী লীগকে সরানো যাবে না। মেজর আখতারুজ্জামান, এটা তো এমনিতে পাগল তার ছিরা, আমাদের এলাকার মেজর আখতারুজ্জামান, যারা আমরা আঞ্চলিক মানে তার ডাকনাম হচ্ছে রঞ্জন, আমরা মেজর রঞ্জন বলি মেজর আখতারুজ্জামানকে। ওই পাগল তো, ওর তো ঠিক নেই কখন কি বলে, সকালে এক কথা বিকালে এক কথা, সে কি বলে সে নিজেও জানে না। সে রঞ্জন রেনিলো ট্রাক মার্কা দিয়েছিল, পাশ করে আসতে পারেনি। ওইখানে সাবেক আইজি নূর মোহাম্মদ ছিল, নূর মোহাম্মদকে বসায় রেখে আব্দুল কাহার আখন্দ ওনাকে দেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিল যে ঠিক আছে রঞ্জন বের হয়ে আসুক, আখতারুজ্জামান বের হয়ে আসুক। মেজর আখতারুজ্জামান পাশ করতে পারে নাই, গাদ্দারি করছে। নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার, আমি জানতাম উনি একজন ভদ্রলোক, কিন্তু উনি কি কারণে আপোষ করলেন, শেষ পর্যন্ত উনি মানে গেলেন। তো এটা হচ্ছে বললাম যে আওয়ামী লীগ এরকম একটা বিশ্বাস মানে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করছে যে শেখ হাসিনার বিকল্প নয়, শেখ হাসিনা সরানো যাবে না। এবং মানুষ এটা বিশ্বাস করতে শুরু করছিল, সবাই বিশ্বাস করতে শুরু করছিল। এবং এটার কারণে দেখেন 18-19 তারিখ যখন কারফিউ যখন জারি করা হলো, শেখ হাসিনা কয়দিন আসে নাই, অনেকে ধারণা করছে স্পেনে পালায় গেছে। তারপর শেখ হাসিনা এসে বললে তো সে এসে বললো যে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই,
এ ধরনের কথা বলা হচ্ছিল, শেখ হাসিনা পালায় না। ওই অনুষ্ঠানে আকবর সুবহান বা শাহ আলম বসুন্ধরার তারা কি বলছিল যে মৃত্যুর পরেও এই সরকারের সাথে আছি, মানে কি সবাই নিশ্চিত যে আওয়ামী লীগ থাকবে। 18-19 তারিখ যখন ছাত্র আন্দোলন করছিল তখন আসলে মানে সন্ধিহান ছিলাম যে এই ফেসিবাদ, এই স্বৈরাচারকে, এই জালিমকে, এই ফেরাউনকে আসলে কি আন্দোলন করে কিছু করা যাবে, এটা কিন্তু আমরাও বিশ্বাস করতে পারছিলাম না। 18 তারিখ 19 তারিখ যখন কারফিউ দেওয়া এরকম গণহত্যা শুরু হলো তখন আমার মনে হলো যে হবে না, এটা তো মনে আর পারলো না, কন্ট্রোল করে ফেলছে সরকার। এবং শেখ হাসিনা যখন ভাষণ দিছে আবার সব ম্যাচ করে ফেলছে। সাইদের হত্যাকাণ্ডের পরে কিন্তু ভয়ভীতি কেটে গেছে সবার। আমি নিজেও তখন ফেসবুকে লেখা শুরু করছি, কি মেরে ফেলবি তো, এই বাচ্চাগুলো তোরা মেরে ফেলছিস, আমাদের তো অনেক বয়স হয়েছে, বাচ্চাগুলো যাদের সামনে জীবন পড়ে রয়েছে, 6 বছর বয়সে একটা বাচ্চা, কোনো অপরাধ করে নাই, মিছিলে যায় নাই, মিটিংয়ে যায় নাই, কোনো আন্দোলনে যায় নাই, ঘরের মধ্যে তাকে মেরে ফেলছিস। হেলিকপ্টার থেকে নিজের দেশে মানুষের উপরে এরকম গণহত্যা চালাইছিস। আবু সাইদ যখন এরকম বুক চিতিয়ে দাঁড়ালো তখন কিন্তু মানুষের ভয়টা ভেঙে গেছে। ওই সময় কিন্তু বিশ্বাস হচ্ছিল না আমাদের যে শেখ হাসিনা কিভাবে সরায়, কিন্তু তখন কিন্তু আমাদের ভয় ভেঙে গেছে, আমাদের ভয় ভেঙে গেছে। আমি তখন ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করছি, আবু সাইদের ছবি আমি আমার প্রোফাইলে পিকচার দিয়ে রাখছি যে আমার বেটাক মারলো কেন, আমার ছেলেকে কেন মারছিস। মানুষের তখন ভয় ভেঙে গেছে। তখন একটা যে কি করবি, মেরে ফেলবি তো, এর থেকে পুরো দেশটা তো কারাগার, আর কি করবি। তো এই যে বললাম যে শেখ হাসিনা চলে যাবে বা শেখ হাসিনাকে সরানো যাবে, এটা কিন্তু কেউ বিশ্বাস করতেছিল না, এবং এই সুযোগটা তারা নিছে। শেখ হাসিনা মানে এমন একটা মানে মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি করার চেষ্টা করছে যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা হয়েছে এটা কি লাস্টে বলবো নাকি, মজার একটা ইন্টারেস্টিং যা বলি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ওনার কপালটা আসলে ভালো। দেখেন কদিন আগে নিশ্চিত সবাই ছিল এবং এটা কনফার্ম যে উনি চলে যাচ্ছেন। কারণ কি, কারণ হচ্ছে অনেকগুলো তার সম্বন্ধে মানে বিতর্ক চলে আসছে। একটা হচ্ছে শেখ হাসিনা তার একটা চিরকুট দিয়েছিল যে চুপ্পু, প্রিয় চুপ্পু, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের কাজে লাগাও। ভৃত্যের মতো কথা, রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী তুমি তুমি করে বলে, মানে একটা হাস্যকর। চুপ্পু এক ইন্টারভিউ বলছে, তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি মানে রাষ্ট্রপতি হবেন এরকম ধারণা করতে পারছিলেন। তিনি বললেন যে হ্যাঁ আমার একটু মনে হয়েছিল, কারণ আমি প্রধানমন্ত্রীকে পায়ে ধরে সালাম করতে গেছিলাম, তখন দেখলাম প্রধানমন্ত্রী একটু বিব্রত হচ্ছেন। চিন্তা করে একটা মানুষ কতটুকু পাগল হলে ধরনের কথা বলে। আপনি রাষ্ট্রপতি, আপনি কিভাবে কথা বলেন, আপনি রাষ্ট্রপতি হয়ে গেছেন, এখন প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসলে আপনার কাছে যাবে, গিয়া আপনার কাছে অবহিত করবে। তো আর এই চুপ করে তুমি তুমি করে যখন চিরকুট লেখা, এটা খুব হাস্যকর। পরবর্তী সময়ে তার একটা ছবি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ নবনীতা চৌধুরীর এক প্রোফাইল পিকচারে এই কমেন্ট করার কারণে কিন্তু তাকে অনেক হাস্যরস হয়েছে। এখন রাষ্ট্রপতিকে নিয়ে যখন এই ধরনের কথাবার্তা হবে, হাস্যরস হবে, তখন কিন্তু ব্যাপারটা খুব আমাদের জন্য খুব অস্বস্তিকর, বিব্রতকর। পরবর্তী সময় মালয়েশিয়াতে এবং দুবাইতে ওনার টাকা পাচার, উনি ওখানে সেকেন্ড হোম করেছেন, বিনিয়োগ করেছেন পাসপোর্টের জন্য। এরপরে তো তার থাকার আর কোনো মানে সুযোগ নাই। মোটামুটি সবাই নিশ্চিত হয়ে গেছিল। তার পরবর্তীতে কি আসতো, আব্দুল ওয়াহাব মিয়া। আব্দুল ওয়াহাব মিয়া সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি ভালো একজন আইনজীবী, মানুষ হিসেবে ভালো, কিন্তু একটা মারাত্মক অপরাধ তিনি করেছেন, যেটা হচ্ছে যে যেইটা নিয়ে বিরোধ ছিল এসকে সিনহার সঙ্গে আওয়ামী লীগের। এসকে সিনহাকে যখন জোর করে দেশ থেকে বের করে দেওয়া হলো, তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হলো এই আব্দুল ওয়াহাব মিয়াকে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকা অবস্থা তার সম্ভবত 2.5 বছরের মতো তার মেয়াদ ছিল আর চাকরির। এই সময় তিনি করলেন কি, যে রায়টা নেওয়া বিরোধ ছিল, সেপারেশন অফ জুডিশিয়ারি, বিচার বিভাগের পৃথকীকরণ, সরকারের পক্ষে রায় দিয়ে দিল। মানে সরকারকে খুশি করার জন্য যে আমাকে চিফ জাস্টিস করো, তোমার পারপাস সার্ভ করবো, এরকম একটা ব্যাপার তো হবে। আওয়ামী লীগ করলো কি, তারে আর করলো না প্রধান বিচারপতি, বিচারপতি করলো সৈয়দ মাহমুদ হোসেনের বিচারপতি করলো প্রধান বিচারপতি। ওই দুঃখে ওই দিনেই তিনি পদত্যাগ করছেন। তো এই একটা মানে বেশ মানে অপরাধ শুধু না, একটা গুরুতর অপরাধই বলা যায় মানে আছে। তারপরে শোনা যাচ্ছিল যে তাকে পরবর্তী রাষ্ট্রপতি করা হচ্ছে, এবং মোটামুটি অনেকে কনফার্ম হয়ে গেছিলেন যে আব্দুল ওয়াহাব রাষ্ট্রপতি না হলেও অ্যাটলিস্ট চুপ্পু সাহেব থাকছেন না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছিল সবাই। কিন্তু হঠাৎ করে আবার মানে একটার পর একটা ইস্যু আসতেছে যে এটা ধামাচাপা পড়ে গেছে, এবং সুন্দর করে কিন্তু চিপায় তিনি বসে আছেন চুপ্পু সাহেব। তো চুপ্পু সাহেবের কই মাছের প্রাণ বলতে হবে, লোকটার কপাল ভালো। তো চুপ্পু সাহেবকে আমার মনে হয় যে এটা খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত, কারণ একটার পর একটা অরাজকতা করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এর মধ্যে চুপ্পু সাহেব এখনো রাষ্ট্রপতির চেয়ারে বসে আছেন, এটা খুবই মানে আতঙ্কিত হওয়ার মতো বিষয়।
পাশাপাশি ডক্টর ইউনূসের তো এখন এই মুহূর্তে আমি যেটা বারবার বলছিলাম এবং জনগণও চাচ্ছে যে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করুক। প্রধান উপদেষ্টা বলতে তো কোনো পদ নাই, সাংবিধানিকভাবে প্রধান উপদেষ্টা নাই বা অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নাই। এখন তার মানে কি? তার মানে তো ওনার এই পদটা সেভাবে বিবেচনা করতে গেলে এটা কোনো ভ্যালু নাই বা কোনো গ্রহণযোগ্যতা নাই। রাষ্ট্রপতি চুপ করে রাখা দরকার কি? ডক্টর ইউনূস সাহেব নিজে রাষ্ট্রপতি হিসাবে তিনি দায়িত্ব নেবেন এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি মানে এই মোনাজাতপুর রাষ্ট্রপতি না, তিনি থাকবেন সর্বময় ক্ষমতার অধিকারী এই অন্তর্বর্তীকালীন সময়ে। এরকম রাষ্ট্রপতি হিসাবে আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের সমস্ত মানুষ চাচ্ছে। ও একটা কথা মাঝখানে একটু বলতে ভুলে গেছি, কতদিন থাকবেন এটা প্রথমে বলছিলাম। আমাদের যে বাংলাদেশের বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু একদম পাগল হয়ে গেছেন যে আচ্ছা বলেন কবে ছাড়বেন বলেন। এরকম একটা মানে চাপ প্রয়োগ তিনি করতেছেন। কবে ছাড়বেন বলতে মানে একটা যৌক্তিক সময়টা কতদিন, একটা রূপরেখা। তো ওয়াকার সাহেব আজকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে বলছেন যে 18 মাসের মতো একটা সম্ভাব্য একটা তারিখ দিয়েছেন। হয়তো বা এটা প্রধান উপদেষ্টার সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে, তারপরে হয়তো বা প্ল্যানিং করে হয়তো ধরনের কথা বলা হয়েছে কিনা এটা ভিতরে খবর জানি না। তো এখন যে কারণটা কথাটা বললাম যে ডক্টর ইউনূসের কথাটা বলছি, রিপিট করব না, যে আসলে অনেকগুলো কাজ এটিকে 18 মাস যথেষ্ট কিনা। আবার আরেকটা ভয় কাজ করতে পারে, কারণ এই ডক্টর ইউনূসের প্রতি মানুষ চাচ্ছে যে তিনি থাকুক। এটা কিন্তু প্রত্যেকটা মানুষ চাচ্ছে। বাংলাদেশে আপনি একটা জরিপ চালান, 90%-এর উপর লোকজন দেখবেন, আমার মনে হয় 90% হোক 80% লোক তো বলবেই, 80% লোক তো বলবেই, নাকি 70%? আচ্ছা 70, 90, 80, 70 এটা পরে একটা গল্প বলতেছি। এই কথাটা বলে পরে গল্পটা বলবো। চাইতেছেন যে ডক্টর ইউনূসই থাকুক। আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি তার আগে দেখলাম, সবারই দেখা হয়েছে ডক্টর ইউনূস থাকুক, এটা কিন্তু মানুষ মনে প্রাণে চাচ্ছে। এখন অনেকের মধ্যে আবার আশঙ্কা কাজ করছে, ওনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা চাচ্ছেন যে এই যে জনপ্রিয়তাটা এটা হয়তো একটা পর্যায়ে ভাটা পড়তে পারে। কারণ যেহেতু যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই ফেসিবাদী লোকজন সব বসানোর কারণে এটা কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে খুব হিমশিম খেতে হচ্ছে সরকারকে। মানুষ তো এত কিছু বুঝবে না, একটা পর্যায়ে মানুষ হয়তো একটু ওনার প্রতি মানে বিরক্তি চলে আসতে পারে, এই ধরনের একটা আশঙ্কা অনেকে করতেছেন। তো এটা একটা কারণ হতে পারে, হয়তো এই কারণেই চাচ্ছেন না ফখরুল সাহেবও যে ওনার মতো একটা গ্রহণযোগ্য ব্যক্তি তার জন্য এরকম কিছু না হয়। তবে এখানে একটা কথা বলা দরকার, ডক্টর ইউনূস এমন একটা লোক যিনি সবাইকে স্বপ্ন দেখাতে পারেন। তিনি শুধু বাংলাদেশ না, তিনি তার কাছে সারা বিশ্বের প্রত্যাশা, সমস্ত বিশ্ব ওনার কাছে প্রত্যাশা করে। উনি শুধু বাংলাদেশ নিয়ে পড়ে থাকলে হবে না, মানে ওনার অনেক বড় কাজ আছে। অনেকে বলছেন যে উনি আরও একটা নোবেল পেতে যাচ্ছেন, এরকম কথা। ওই যে সামাজিক ব্যবসা এই ধরনের যে একটা কনসেপ্ট 3-0, তো মানে ওনার যে কনসেপ্ট, ওনার থিমগুলা কিন্তু মানুষ কি মন্ত্রমুগ্ধের মতো এটা মানুষে এটা গ্রহণ করে এবং মানে শুনতে চায় উনি কি বলেন। এই যে আজকে দেখেন প্রথম দিনেই বাইডেনের সঙ্গে ওনার বৈঠক, মানে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের পতাকা নাকি জাতিসংঘে সবার আগে উঠানো হয়েছে। যারা বলছিল জাতিসংঘে তিনি যোগদানই করতে পারবেন না, তারা তো আনসারটা মনে পেয়ে গেছেন যে আসলে ডক্টর ইউনূস কে বা তার কতটুকু গ্রহণযোগ্যতা দেশে বিদেশে সব জায়গায়, এই আনসারটা আশা করি আপনারা পেয়ে গেছেন। তো ডক্টর ইউনূসের কাছে কিন্তু প্রত্যাশাটা বাংলাদেশের না, সারা পৃথিবী ওনার কাছে চায়। উনি পৃথিবী বদলে দেবেন এরকম একটা মানুষের চাওয়া। তো এই লোকটাকে আমরা বাংলাদেশের মানে জঞ্জাল সাফ করার জন্য ফেসিবাদের, এবং যেখানে তাকে চরমভাবে অসহযোগিতা করা হচ্ছে, তো এখানে হয়তো অনেকে মনে করতেছেন না তাড়াতাড়ি উনি চলে গেলে বরং ভালো, তার এই যে ব্যাপক জনপ্রিয়তা এটা যেন ভাটা না পড়ে। ফখরুল সাহেব কি এই জন্য বলতেছেন কিনা, ওনার প্রতি ভালোবাসার কারণে বলতেছেন কিনা, না কিনা ওনার দেরি হইতেছে না, এটা ফখরুল সাহেব ভালো বলতে পারবেন। ওই যে 90, 80, 70 বলছিলাম, যেটা একটা গল্প, একটু প্রাসঙ্গিক একটা গল্প বলি। আমার এক চাচা আছে, ওনার গল্প খুব মজা, ওনার গল্প মানে অসম্ভব মজার গল্পগুলো। ওনার কথা শুনলে আপনি শুনতেই থাকবেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে। গ্রামে থাকেন উনি। আমার মনে হয় যে উনি যদি মানে এরকম হতেন, সেলিব্রিটি হয়ে যেতেন, ইউটিউব চ্যানেলে বা কোনো মানে মাধ্যমে কথা বলতেন। তো উনি এবং ওনার ভাতিজা এরকম, মানে তাদের গল্প সবারই, চাচা বাচ্চাদের সবারই গল্প শুনতে খুব মজা লাগে। নামটা বললাম না। তো আমার চাচা উনি বলতেছেন যে সকালবেলা ঘর থেকে বেরোলাম, বের হয়ে দেখি কি এতটুকু বড় একটা বড়ই মানে চিনেন তো, কুলকে আমাদের আঞ্চলিক ভাষায় বড়ই বলে, এতটুকু বড় একটা বড়ই। তখন ওনার ভাতিজা বলতেছে কতটুকু বড়, দেখান তো। তখন বলছে এতটুকু। আবার ধ্যান এতটুকু তো হবেই, এরকম মানে 90, 80, 70 আর কি।
এটা শিওর যে 70% তো হবেই, সবাই চাচ্ছে ডক্টর ইউনূস থাকুক। ডক্টর ইউনূসের কাছে আমাদের অনেক প্রত্যাশা, এবং এই লোকটাকে আমরা পেয়ে যদি ওনার কাছ থেকে আমরা কিছু নিতে না পারি, এটা মানে আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য। উনি রাজি হয়েছেন আমাদের দেশের দায়িত্ব নেওয়ার জন্য এরকম একটা ক্রান্তিকালে। এটা যে আমাদের জন্য কত বড় পাওয়া, আমি তো আগে অনেকবার বলেছি যে উনি কে, এটা বাঙালি চিনবে 30 বছর পরে, আগামী 30 বছর পরে বুঝবে আচ্ছা ডক্টর ইউনূস এইরকম লোক ছিলেন। 84 বছর বয়সে উনি এত একটা কঠিন দায়িত্ব নিতে রাজি হয়েছেন দেশের জন্য, আমাদের জন্য বিশাল পাওয়া এটা। লোকটাকে আমরা সহযোগিতা যদি না করি, যেটা আওয়ামী লীগের ফেসিবাদীরা করছে, যেটা তারা তো বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। পার্বত্য চট্টগ্রাম অশান্ত তারা করে দিয়েছে, ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, তাদের কাছে দেশটা কোনো কথা না, দেশ তাদের কথা লুটপাট করে খাও। শেখ হাসিনা শেখ রেহানার সন্তান কেউ দেশের নাগরিক না, তারা বাইরের নাগরিক, তাদের দেশের জন্য বিন্দুমাত্র মায়া মমতা নাই। ডক্টর ইউনূসের নিজস্ব ব্যক্তিগত কোনো গাড়ি বাড়ি কিছুই নাই, সব উনি ট্রাস্টকে দিয়ে দিয়েছেন। বাইরে ভাষণ দিয়া, বাইরে বই লিখে লেকচার দিয়ে তিনি যা ইনকাম করেন সব দেশে আনেন, আইনে যে ট্রাস্টের মধ্যে সব দিয়ে দেন। ওনার ব্যক্তিগত কোনো সম্পদ নাই, ওনার চাওয়া পাওয়ারও কিছু নাই। এই লোকটার কাছে যদি আমরা কিছু নিতে না পারি, যদি ওনাকে আমরা সহযোগিতা না করি, এবং যে সময়টা তিনি আমাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়েছেন সেটা যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের মতো এরকম হতভাগা জাতি মনে পৃথিবীতে আরেকটাও নাই। এবং সেক্ষেত্রে আমাদের ধ্বংসই হওয়া উচিত যদি আমরা এই লোকটাকে আমরা সহযোগিতা না করি, এবং তিনি যখন চাচ্ছেন কিছু একটা করার জন্য দেশের জন্য, তাকে আমরা সহযোগিতা না করি এবং কিছু নিতে না পারি, তাহলে এটা আমাদেরই বুঝতে হবে যে আমাদের কপালে খারাপই আছে আমাদের কপালে। তো দর্শক, অনেক কথাই বললাম, ইচ্ছা ছিল লাইভ করার, কিন্তু লাইভটা আসলে করতে পারলাম না। কারণ কি কারণে জানি লাইভটা আমি কয়েকবার শুরু করেছি, 1-2 সেকেন্ড পরে লাইভটা কেন জানি বন্ধ হয়ে যাচ্ছে। লাইভ করলে যেটা হয় যে তাৎক্ষণিকভাবে যারা লাইভে থাকেন, দু একজন হয়তো কিছু বলেন, এটা গল্পের মতো হলো, একটু আপনার সাথে আড্ডা দিলাম, আপনার হয়তো কিছুটা বললেন, আমারও একটা মনে হলো যে হ্যাঁ তাহলে এই বিষয়ে একটু কিছু কথা বলা চাইতেই পারে, বা আপনার মতামতটা আপনি আমার মাধ্যমে তো আরও 10 জন জানলো, আপনি কি ভাবছেন, আপনি কি মনে করছেন, এটা হয়তো আরও কেউ জানলো। এই জন্য একটা রিয়েল টাইম লাইভ করার দরকার। আমার চিন্তা ভাবনা আছে পরবর্তী সময়ে ভিডিওগুলো লাইভ আকারে যদি করা যায়, তাহলে শুধু লাইভ আকারেই করতে থাকবো। সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনাদের অনেক পরামর্শ, মতামত, আপনার মতামত হয়তো অনেকেই জানবেন। মানে এই লাইভে আপনি যে মতামতটা কমেন্ট করলেন, সেই কমেন্টটা আমি আবার পড়লাম, পরে হয়তো বা আমার কিছু বলার থাকলে আমি হয়তো কিছু বললাম, একমত হইলে একমত পোষণ করলাম, আমার সাথে না মিললে হয়তো আমি চেষ্টা করলাম এটা যুক্তি খণ্ডন করতে, বা আপনার মেসেজটা অনেকের কাছে গেল। পরবর্তী সময় এরকম করার ইচ্ছা আছে। আজকে লাইভ শুরু করছিলাম, কিন্তু লাইভটা আসলে হচ্ছে না, কি কারণে জানি শুরু করার পরেই 1-2 সেকেন্ডের মধ্যে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো যে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও লাইভ করতে পারলাম না। চেষ্টা করব এখন থেকে লাইভ আকারে অনুষ্ঠানগুলো করতে, ভিডিওগুলো করতে। তো মোটামুটি তো অনেকক্ষণ কথা বললাম, 27 মিনিট কথা তো বলেই ফেললাম। তো মোটামুটি এই আর কি কথা, যে ডক্টর ইউনূস জাতিসংঘে গেছেন, এবং জাতিসংঘে উনার ভাষণটা, এটা আপনি নিশ্চিত থাকেন যে জাতিসংঘে কিন্তু উনার কথা শোনার জন্য সবাই মুখিয়েছিলেন যে ডক্টর ইউনূসের মতো লোক তিনি কি বলেন। মানে উনার এই যে শুনলেন কদিন আগে যে মুশফিকুল ফজল আনসারী তিনি বলছেন যে বিদেশি একটা এতে উনি ভাষণ দিচ্ছেন, ওনার ভাষণ শুনে 2 জন মানুষের চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে, 70 ঊর্ধ্ব মানুষ, একজন পুরুষ একজন মহিলা, শ্বেতাঙ্গ। তো এই ভাষণটা কিন্তু এরকম কোনো ভাষণ না যে কোনো হৃদয় বিদারক কোনো ঘটনা বর্ণনা করছেন, এরকম না। উনি যেরকম মানে উচ্ছ্বাস নিয়ে কথা বলেন, সবাইকে স্বপ্ন দেখান, মানুষ মন্ত্রমুগ্ধের মতো ওনার কথা শুনে, এরকম একটা ভাষণ, কিন্তু তাদের চোখে পানি টলটল করে পানি পড়ছে। ভাষণ শেষ হওয়ার পরে মুশফিকুল ফজল আনসারী বললেন আর কি যে আসলে উনি তো এরকম কোনো ভাষণ দেননি, যেটা কাদার মতো কোনো ভাষণ দেননি, আপনারা কাঁদছিলেন কেন? তখন তারা বলছে যে মানে আই ক্যান বিলিভ, তারা বিশ্বাস করতে পারছে না যে আমাদের সামনে ডক্টর ইউনূস, মানে আমরা ওনার একদম সরাসরি ওনার ভাষণ শুনছি। মানে ওনারা আবেগ আপ্লুত হয়ে গেছেন, ডক্টর ইউনূসের ভাষণ নিজ কানে শুনছেন, নিজ চোখে তাকে দেখছেন। এই একটা লোক, এই লোকটাকে আমরা চিনতে যদি না পারি, তাহলে তো এটা আমাদেরই দুর্ভাগ্য। সারা বিশ্ব যে লোকটাকে সম্মান করে, এবং অনেকেই বলছে যে বাঙালির 30 বছর লাগবে ডক্টর ইউনূসকে এটা বোঝার জন্য, বাঙালির আরো 30 বছর লাগবে। তো 30 বছর পরে যখন আমরা বুঝবো যে আমরা তো এরকম একটা লোককে আমরা পেয়েছিলাম, তখন আর কিছু করার থাকবে না, ইট দিয়ে নিজের মাথায় বাড়ি দেওয়া ছাড়া। ইট দিয়ে নিজের মাথা বাড়ি দেওয়ার গল্পটা একটু বলি। এক লোক ডাক্তারের কাছে গেল, মাথা ফাটা, মাথায় ব্যান্ডেজ করতে হবে, সেলাই করতে হবে। ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলছে যে ডাক্তার সাহেব চিকিৎসা করেন। ডাক্তার ব্যান্ডেজ করবে বা সেলাই করবে, তার আগে জিজ্ঞেস করতেছে যে কীভাবে, মানে দুর্ঘটনাটা কীভাবে ঘটলো।
তখন এই লোক বলছে যে ইট দিয়ে মাথায় বাড়ি দিছি মানে কি আপনি নিজে দিছেন? হ্যাঁ নিজে দিছি। নিজের মাথায় নিজে বাড়ি দিছেন কেন? তখন এই রোগী বলতেছে যে আমি 1 বছর আগে গেছিলাম কক্সবাজারে। তো কক্সবাজার একটা হোটেলে আমি উঠছিলাম। যে হোটেলে উঠছিলাম আমার পাশের রুমে ছিলেন খুব নামকরা এক মানে অভিনেত্রী এবং মডেল, খুব সুন্দরী নামকরা অভিনেত্রী মডেল। তো রাতের বেলা তিনি আমার দরজায় এসে নক করতেছেন। নক করিয়া বলতেছে যে 1 গ্লাস পানি হবে? আমি তো কিছুই বুঝি নাই, তার 1 গ্লাস পানি দিলাম, সে পানি নেওয়া চলে গেল। একটু পরে আবার আসছে, এসে বলতেছে আবার দরজা নক করতেছে, দরজা খুললাম, যে বলছে একটা কম্বল হবে? তো আমি তার একটা কম্বল বের করে দিলাম, আমার রুমে যেটা ছিল দিলাম, কম্বল নিয়ে চলে গেল। একটু পরে সে আবার আসছে, সে বলতেছে আবার দরজা নক করতেছে, দরজা নক করার পর দরজা খুললাম। তখন সে বলছে যে একা একা খুব বোরিং লাগতেছে, একটা ম্যাগাজিন হবে? তখন একটা ম্যাগাজিন দিলাম, একটা ম্যাগাজিন নিয়ে আসে চলে গেল। 1 বছর পরে আমি চিন্তা করলাম যে এটা তো আসলে সে পানি চাইতে বা কম্বল চাইতে বা ম্যাগাজিন চাইতে আসে নাই। শেষবার যখন বললো যে একা একা বোরিং লাগতেছে, তখন আমি বুঝলাম না যে ইট ওয়াজ এ চান্স ফর মি, এটা আমার জন্য একটা সুযোগ ছিল। তো 1 বছর আগে মানে ঘটনা, আমি গতকালকে হঠাৎ করে মনে হইলো আমার, বা আজকে মনে হইলো হঠাৎ করে আমার, যে উনি তো আসলে এই জন্য আসে নাই, সে আসছিল একটা ডিফারেন্ট কোনো তার চাওয়া ছিল বা অন্য উদ্দেশ্যে আসছিল। তো এখন 1 বছর পরে এখন তো বুঝলে আর লাভ নাই, নিজের মাথা নিজে ফাটাইলাম আর কি বাড়ি দেয়া। তো আমরাও যখন ডক্টর ইউনূসকে চিনবো 30 বছর পরে, ততদিনে আমরাও অনেকে থাকবো না দুনিয়াতে, আমরাও মহিলাভূত হয়ে যাবো, পরপারে চলে যাব আমরা। আর পরবর্তী প্রজন্মে তারা মানে ইট দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাবে। ডক্টর ইউনূসকে পায়াও আমাদের পূর্বপুরুষরা তারা চিনতে পারলো না, তারা কাজে লাগাইতে পারলো না। কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে যদিও মানে অন্তপক্ষে আমার ভিডিওর কারণে অ্যাটলিস্ট 2-1 জন যদি অনুধাবন করতে পারেন, যদি একটা মানুষ অনুধাবন করতে পারেন যেটা আমাদের জন্য একটা সুযোগ, তাহলে আমি মনে করি এটা আমার ভিডিও সার্থকতা। অন্তপক্ষে আমার কারণে একটা লোক চিনতে পেরেছেন ডক্টর ইউনূসকে। আওয়ামী লীগ যেভাবে চিনে যে সুদকুর রক্তচোষা, সেভাবে না। যে ডক্টর ইউনূসকে সারা পৃথিবীর মানুষ সম্মান করে, যার কথা শোনার জন্য মানুষ মানে তীর্থের কাকের মতো বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা বসে থাকে, তার সঙ্গে একটা সেলফি তোলার জন্য বড় বড় যত নাম করা তারকা আছে তারা লাইনে দাঁড়িয়ে থাকে, যেমন আমাদের শেখ হাসিনা দাঁড়ায় থাকে জো বাইডেনের সাথে একটা সেলফি তোলার জন্য, এরকম ডক্টর ইউনূসের সঙ্গে সেলফি তোলার জন্য বিশ্বের নাম করা ব্যক্তিরা কিন্তু লাইনে দাঁড়ায় থাকে। এই লোকটাকে যদি আমরা চিনতে না পারি, তাহলে আমাদের অবস্থা এরকম হবে যে আমাদের ওই যে এক সময় ইট দিয়ে নিজের মাথায় নিজে বাড়িতে ফাটাতে হবে। হয়তো আমরা সেদিন না থাকলে আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা হয়তো চিন্তা করবে যে মানে এখন তাহলে মাথা বাড়ি ফাটানো ছাড়া কি করার আছে। এই কাজটা যেন করতে না হয়, অ্যাটলিস্ট এই ভিডিওটা শুনে যেন আমরা অন্তপক্ষে এইটুকু আপনাদের মানে আশ্বস্ত করতে চাই যে ডক্টর ইউনূস আমাদের জন্য এই মুহূর্তে, যেটা শেখ হাসিনার সময় তার মানে যেগুলো তার আছে আর কি বলে এগুলো ফেসিবাদের যে অনুগত যে বৃত্তগুলো আছে তারা প্রচার করতো শেখ হাসিনার কোনো বিকল্প নাই, এই মুহূর্তে আচ্ছা শেখ হাসিনা পদত্যাগ করলো, কে চালাবে? এটা একটা যদিও মিথ্যা কথা ছিল, কিন্তু ডক্টর ইউনূসের বেলা সত্যি এই মুহূর্তে ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশে বিকল্প কি আছে? অনেকই দায়িত্ব আমারে বসায় দিল, আমি দেশ চালাতে পারবো, কেমন চালাবো এটা তো বুঝতেই পারেন কেমন চালাবো আমি। ডক্টর ইউনূসের কোনো বিকল্প এই মুহূর্তে নাই। এই ডক্টর ইউনূসকে আমরা পেয়েছি, উনি রাজি হয়েছেন। আর ডক্টর ইউনূস একজন মানুষ, তার কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে, কাউকে কোনো জায়গায় বসালে এটা ভুল হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত ভুল না। হয়তোবা অনেকেই যেমন সমালোচনা বিভিন্ন সময় করেন যে ডক্টর ইউনূসের প্রতি তাদের পুরোপুরি আস্থা আছে, কিন্তু তার যে মানে আশেপাশে যাদেরকে তিনি নিয়োগ দিচ্ছেন, যাদেরকে তিনি কাজ করছেন, তাদের ব্যাপারে অনেক সময় কি বলে একটু মানে তারা মানে একটু নাখোশ যে ওনার সিলেকশনগুলো ঠিক হচ্ছে না। ডক্টর ইউনূস মানুষ, তো মানুষ তো 2-1টা ভুল করতেই পারে, কিন্তু ইন্টেনশনালি তো তিনি কোনো ভুল করার কথা না। এবং পার্সেন্টেজ হিসাব করলে যে কেউরই যে পরিমাণ ভুল থাকতো তার সাথে অনেক কম ভুল তিনি করবেন, এইটুকু আমরা আস্থা রাখতে পারি। প্রিয় দর্শক, মোটামুটি 34 মিনিট কথা বললাম, অনেক কথা বললাম। কথাটা আবারও রিপিট করছি যে অন্ততপক্ষে যদি একটা মানুষের মানে এই জিনিসটা বুঝতে পারেন যে ডক্টর ইউনূসকে যেভাবে উপস্থাপন করা হয়, সুদখোর, ঘুষখোর, রক্তচোষা, এগুলো হচ্ছে প্রতিহিংসা পরায়ণ হয়ে, এবং ডক্টর ইউনূস হচ্ছে এই মুহূর্তে সবচাইতে আমাদের জন্য কাঙ্ক্ষিত ব্যক্তি। অন্ততপক্ষে একজন মানুষ যদি আমার এই ভিডিও দেখার কারণে এই জিনিসটা বুঝতে পারেন, তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে। আমি ভিডিও কিন্তু ইউটিউবে এখন ভিডিও ছাড়ি কিন্তু টাকা পয়সার জন্য না, যে আমার প্রচুর ভিউ হবে, টাকা পয়সা হবে সেই জন্য আর ভিডিও ছাড়ি না। আমার মনে হয় যে এই কথাগুলো আমার কথাগুলো বলা উচিত।
এগুলো থাকবে, এগুলো বলা উচিত, মানুষ শুনবে। যদি আমি অন্তপক্ষে যেটা বিশ্বাস করি বা আমার কাছে যেটা ঠিক মনে হয় সেটা আমি ইউটিউবে বলি, মানে ভিডিওগুলো করি, প্রচুর ভিউ হবে, আমার এখান থেকে টাকা ইনকাম হবে না, এই ধরনের কোনো ইন্টেনশন আমার এখন নাই। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই।